আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি বাইজি কন্যা উপন্যাসের ৭ এবং ৮ নম্বর পর্ব। তুমি কি জানো মোর প্রেয়সী আমার বাঁশি থামিয়ে দেওয়ার এক ঐশ্বরিক ক্ষমতা আছে তোমার? ক্ষমতাটুকু না দিলেই হয়? মায়া, অনুভূতি, প্রেম এগুলোর জন্য কাউকে ঘটা করে ক্ষমতা দিতে হয় না মোর প্রেয়সী, আপনা আপনি তৈরি হয়ে যায়। চোয়াল শক্ত করে ঠায় দাঁড়িয়ে আছে মুনতাহা। ছাদের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে মুনতাহার দিকে নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে রঙ্গন। ওষ্ঠাধরে মিলছে কিঞ্চিত পরিমাণ হাসি। কে জানে এই কিঞ্চিত হাসিটুকুর অর্থ কী? আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে রঙ্গনের দিকে দৃঢ় চোখে চেয়ে মুনতাহা প্রশ্ন করল, নিশ্চয়ই তোমার অপেক্ষার অবসান ঘটেছে রঙ্গন। নিশ্চয়ই পেয়েছো সেই নারীর দেখা, যে নারী ফিরিয়ে এনেছে তোমার বাঁশির সুর। আমার বাঁশির সুর ক্ষণস্থায়ী ছিল না, এটা দীর্ঘস্থায়ী। সুরের মাঝে শুধু প্রেম সাধ্যের বাইরে চলে গিয়েছে, তবে নতুন প্রেমের সূচনা হয়ে গেছে বোধহয়। প্রেমের আবার নতুন পুরানো হয়, কেন নয়? আমরা যেমন বহুবার হাসি তেমন বহুবার কাঁদিও। আমাদের জীবনে যেমন বহুবার হাসি আসে, বহুবার কান্না আসে, ঠিক তেমনি বহুবার প্রেমও আসে। কিছু বলো না মুনতাহা। বরাবরই রঙ্গনের কাছে হেরে এসেছে সে, আজও জেতার কোনো সম্ভাবনা নেই। তাই দীর্ঘশ্বাস ফেলে বলল, কে সে? বলবো তার আগে তুমি বলো, চোখের নিচের এই কালো দাগ কিসের প্রতীক? স্বামীর সোহাগের নাকি অবজ্ঞার? কথোপকথনের এই পর্যায়ে মুক্তাহার পিছনে এসে দাঁড়ালো পলাশ চৌধুরী। আকস্মাৎ পলাশের উপস্থিতিতে সংযত হয়ে দাঁড়ালো রঙ্গন। অনাকাঙ্ক্ষিত ভয়ে রক্তিম হতে লাগলো তার ধবধবে ফর্সা মুখমণ্ডল। করুণ দৃষ্টিতে একবার মুনতাহা আর একবার পলাশের দিকে তাকালো। বলল, মেজো ভাইয়া ভাবি বোধহয় শুকনো কাপড়গুলো তুলতে এসেছিল, আমার সাথে দেখা হওয়াতে কেবলই দাঁড়িয়েছে। মুচকি হাসল পলাশ। বলল, আমি আমার অতিশয় স্নেহের ভাইয়ের থেকে কোনো জবাব চাই না, কেবল অতি আদরের সহধর্মিণীকে নিজের কক্ষে দেখতে চাই। সর্বাঙ্গ শিউরে উঠল মুনতাহার। চোয়াল জোড়া কঠিন হতে শুরু করলো রঙ্গনের। এই মুহূর্তে তার ভাইয়ের জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে বিষয়টা টান দেবে মণ্ডিত, কিন্তু ঠেকে গেছে এক জায়গাতেই মানুষটা, তার শ্রদ্ধেয় বড় ভাই। নিজ ভাই এবং ভাইদের স্ত্রীর প্রতি জমিদারদের সকল পুত্রই অগাধ শ্রদ্ধাশীল। সেই সাথে ছোট ভাইরা বড় ভাইদের উপর একটা কথাও বলার সাহস রাখে না। এদের মাঝে কেবল প্রণয়, ভিন্নধর্মী স্বভাবের বলে এক গৃহে থাকাই তার জন্য কষ্টসাধ্য। না সে এ গৃহে থাকে, আর না এসব অদ্ভুত বিষয় মেনে চলতে হয় তাকে। তার মধ্যে নীতি একটাই, সঠিক সঠিকই, আর ভুল ভুলই। বড়রা ভুল করবে, ছোটরা চুপচাপ থাকবে, সঠিকটা বোঝাবে না, এই নীতি সে মানতে পারে না। কখনো কখনো ছোটদের মতো বয়সে বড়রাও ভুল করতে পারে। এই জ্ঞান ধারণ করে ভুল পথে চালিত বড়দের ছোটরাও সঠিক পথে নিয়ে যেতে পারে বা সঠিক জ্ঞান দিতে পারে। এই ধর্মে সে প্রবল বিশ্বাসী, কিন্তু তার বিশ্বাসকে জমিদার বাড়িতে মূল্যায়ন করা হয় না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। তাই যা সহ্য করতে সে অক্ষম, প্রতিনিয়ত তা সহ্য করে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাই গৃহত্যাগ করে পরিবার পরিজন ছেড়ে নিজ যোগ্যতায় দূরে থাকে সে। এতে জমিদার বাড়ির অপকর্ম থেকে যেমন জুড়ে থাকে, তেমন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পিতা পুত্রের দ্বন্দ্ব ঘটারও শঙ্কা থাকে না। কিন্তু সব মানুষ তো একই বৈশিষ্ট্যের হতে পারে না, পারেনি রঙ্গনও। তাই তো নিজের ভালোবাসার মানুষটির থেকে প্রত্যাখ্যান মেনে নিয়েছিল সে প্রাণ প্রেয়সীকে নিজের বড় ভাইয়ের বউ রূপেও। এবং প্রতিনিয়ত মেনে নিতে হচ্ছে এক প্রিয়জন দ্বারা অপর প্রিয়জনের প্রতি অন্যায় হওয়াগুলোকে। রঙ্গনের চোখের সম্মুখে মুনতাহার একটি হাত গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে নিজ কক্ষে গেল পলাশ। বদ্ধ ঘরে স্বামী স্ত্রীর অসংখ্যবার প্রেমময় উত্তাপ সৃষ্টি হয়, কিন্তু পলাশ মুনতাহা দম্পতির বদ্ধ ঘরে সৃষ্টি হয় বিধ্বংসী লীলাখেলা। যেই লীলাখেলার হাহাকার থেকে বাঁচার প্রয়াসে ঘন অন্ধকারে নিস্তব্ধ অরণ্যকেই বেছে নিয়েছে রঙ্গন। কিন্তু আজ নিরুপায় সে, যা থেকে পালিয়ে বেড়াচ্ছে তারই ভয়ঙ্কর সাক্ষী হলো আজ। পলাশের কক্ষের পাশের সিঁড়িতে ধপ করে বসে পড়ল সে। ভিতর থেকে হঠাৎই থেমে গেল মুনতাহার আর্তনাদ। শঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো রঙ্গন। আশঙ্কা হলো অত্যাধিক শারীরিক অত্যাচারে জ্ঞান হারায়নি তো মুনতাহা। বদ্ধ উন্মাদ হয়ে আশেপাশে ঘুরতে শুরু করলো রঙ্গন। এক পর্যায়ে নজর পড়ল পলাশের কক্ষের জানালা খোলা, পর্দাগুলো মৃদু হাওয়ায় উঠছে। কোন দিক না তাকিয়ে, কোনো কথা না ভেবে, কেবলমাত্র মুনতাহার ঠিক আছে কিনা এটুকু নিশ্চিত হওয়ার জন্য ছুটে দাঁড়ালো জানালার পাশে।
দূরে দূরে বুকে শুধুমাত্র এক নজর বিছানায় তাকালো। শুভ্র রঙের মোটা রশি দিয়ে বিছানার চাদরের সঙ্গে হাত পা বেঁধে মুনতাহার নগ্ন শরীরে তাণ্ডব করছে পলাশ। ওষ্ঠাধর ফাঁক করে মাঝ বরাবর ওড়না জাতীয় একটি সুতি কাপড় দিয়ে মুখ বেঁধে রেখেছে, যাতে ভিতরে শব্দ বাইরে না পৌঁছাতে পারে। কিন্তু কান্নার শব্দ গো গো করে স্বল্প পরিমাণ ঠিক ধাক্কা খেল রঙ্গনের কর্ণকুহরে। ধ্বংসাত্মক এক দৃশ্য দেখলো অসহনীয় চক্ষুদয়ে। অভিখানিত হয়ে সরে দাঁড়ালো রঙ্গন। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো তার। রাগে দুঃখে জর্জরিত হয়ে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। বেখেয়ালি হাওয়ে পুরো দেহ কোনো রকমে চালিত করে বেরিয়ে গেল পাঁচফোড়ন গৃহ থেকে। মুনতাহা ভাবে রঙ্গনকে প্রত্যাখ্যান করার শাস্তিই সে পাচ্ছে। রঙ্গনের অভিশাপেই আজ তার জীবনের এই অধঃপতন। এই কথা একদিন নিজ মুখেই রঙ্গনকে জানিয়েছিল মুনতাহা। সে কথা স্মরণ হতেই রঙ্গন আকাশপানে তাকালো, বিড়বিড় করে বলল, হে প্রভু, তুমি তো জানো আমি কোনো অভিশাপ দেইনি, তাহলে ওই নিষ্পাপ মেয়েটা কেন শাস্তি ভোগ করছে? কোন শাস্তি? অন্ধকার ঘনিয়ে আসছে পাঁচফোড়ন গৃহের সম্মুখে। বাগানের মাঝ বরাবর হাঁটু গেড়ে বসে শেষ বাক্যটুকু চিৎকার করে বলল রঙ্গন। পুরো পাঁচফোড়ন গৃহই যেন কেঁপে উঠল। বুক চিরে বেরিয়ে এলো কিছু হাহাকার। এই ভালোবাসার জন্য তুমি আমায় প্রত্যাখ্যান করলে মুনতাহা? এই ভালোবাসা? আমার জীবনে যাই ঘটুক, তোমার এই ক্ষতটা আজীবন পোড়াবে আমায়। তোমার ওই দৃষ্টিতে আমি অভিযোগ ব্যতীত কিছুই খুঁজে পাই না। আজকের পরও হয়তো অভিযোগ পাবো, ধ্বংসাত্মক এক অভিযোগ। কিন্তু বিশ্বাস করো, আমার কেবল একটাই অভিযোগ, কেন ভালোবাসলে না আমায়? একটু ভালোবাসা, একটু অধিকারই তো চেয়েছিলাম। বিনিময়ে আজীবন তোমার গোলাম হয়ে থাকতাম। বিশ্বাস করো, একটুও ছলনা করছি না, একটুও না। এই রঙ্গন পুরো পৃথিবীর সাথে ছলনা করতে পারে, কিন্তু মুনতাহার সঙ্গে চুল পরিমাণ ছলনার কথা সে ভাবতেও পারে না। নিয়তির কাছে আমার একটাই অভিযোগ, আমি কেন তোমার গোলাম হওয়ার সুযোগ পেলাম না? কেন? আহত হৃদয়ে উঠে দাঁড়ালো রঙ্গন। ভাঙাচোরা শরীরের ন্যায় চলতে শুরু করলো নিজ গন্তব্যস্থলে। অরণ্যের কুটিরে প্রবেশ না করে ডিঙানে গায়ে এলিয়ে দিল রঙ্গন। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ জোড়া বন্ধ করলো। দুপোঠা অশ্রুকণা গড়িয়ে পড়ল চোখের কোণা দিয়ে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো, আমি তোমায় অভিশাপ দিইনি মন, বিশ্বাস করো, আমি তোমায় একটু অভিশাপ দিইনি। ফজরের আজানের পরপরই বাইজি গৃহের মহিলা ভৃত্য রেশমা খাতুনের মেয়ে সখিনা শাহিনুরকে ডেকে তুলল। বলল, নূর, এই নূর, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, জমিদার বাগান বাড়ি যাবি না? ঘুম কাতুরে কণ্ঠে শাহিনুর বলল, আর একটু পর যাই সখী, আর একটু ঘুমাই। না না, আর ঘুমানো যাবে না রে, তাহলে আমরা ধরা পড়ে যাব। তাড়াতাড়ি ওঠ নূর, এখনই সময়। আর মোনা ভেঙে উঠে বসলো শাহিনুর। দুহাতে চোখ কষলে বেশ উৎসুক দৃষ্টিতে তাকালো সখিনার দিকে। বলল, চল সখী, চল, আজ আমরা জমিদার বাড়ির ফল চুরি করব। জমিদারের ছেলে আমার মন চুরি করেছে, আমার তো তাদের মন চুরি করার সাহস নেই। আমি বরং ফুল চুরি করেই মনকে সান্ত্বনা দেই। এটুকু বলেই খিলখিলিয়ে হাসতে শুরু করলো শাহিনুর। সখিনা অপলক চেয়ে রইল তার মুখ পানে। শাহিনুরের স্নিগ্ধ মুখশ্রী পান খোলা নিষ্পাপ হাসি বরাবরই মুগ্ধ করে তাকে। সমবয়সী হওয়ার সুবাদে সখিনার সাথে শাহিনুরের বেশ সখ্যতা রয়েছে। শাহিনুর বাইজি কন্যা, সখিনা এক ভৃত্য কন্যা। এতে শুধুমাত্র বিভেদ নেই তাদের মধ্যে, বরং গড়ে উঠেছে অতুলনীয় বন্ধুত্ব। প্রায় সময়ই একসাথে কাটায় তারা, মাঝে মাঝে রাতেও একসঙ্গে ঘুমায়। গত রাতে দুই সখী মিলে পরিকল্পনা করেছে জমিদার বাড়ির বিশাল বাগান থেকে ফুল চুরি করবে তারা। দিনের আলোতে সেখানে যাওয়ার সাহস নেই, শারমিন তাকে যেতেও দেবে না। তাই সবার অগোচরে দুই বান্ধবী মিলে চলল জমিদার বাড়ির বাগানের ফুল চুরি করতে। সূর্যোদয় ঘটা মাত্র জমিদার বাড়ির ভৃত্যগণরা নিজেদের দায়িত্ব পালনে তৎপর হয়ে উঠেছে। রোমানা ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে এসেছে। নানা প্রজাতির ফুল ফুটেছে বাগানে। তরতাজা ফুলগুলো দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল রোমানার। এক নিমিষে ভুলে গেল তার সকল বিষণ্ণতাগুলোকে। সদ্য ফুটে ওঠা বিভিন্ন রঙের গোলাপ ফুলগুলো বারে বারে ছুঁয়ে দেখতে লাগলো। পুরো বাগান ঘুরে ঘুরে দেখছিল সে। এক পর্যায়ে পাঁচফোড়ন গৃহের বাম পাশের শেষ কিনারায় শিউলি ফুল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। শিউলি ফুলের গন্ধে ঘিরে আসে চারপাশ। মারাত্মক মোহিনী এই ফুলের ঘ্রাণে যেন অন্তর আত্মাও তাজা হয়ে ওঠে। গায়ে পরিহিত চাদরটা আরও গভীরভাবে আষ্টপৃষ্টে জড়িয়ে চোখ বুজে লম্বা এক শ্বাস নিল রোমানা। তারপর চোখ খুলতে দেখতে পেল কিনারায় দেয়ালের নিচে দুজোড়া হাত টপাটপ একটি দুটি করে শিউলি ফুল কুড়াচ্ছে। জমিদার বাড়ির পুরো দেয়ালি ভূমিতল থেকে কিছুটা উপরে, যার ফলে নিচ দিয়ে অনায়াসে হাত দিয়ে ফুল কুড়ানো যাচ্ছে। এটুকু দেখে মৃদু হেসে ফেলল রোমানা। তারপর চুপি চুপি ফুল চোরগুলোকে ধরার জন্য মেইন গেট দিয়ে বের হয়ে সোজা চলে গেল বাম পাশে।
শাহিনুর আর সখিনার পিছনে গিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়েরা, তোমাদের স্পর্ধা তো কম নয়, জমিদার বাড়ির ফুল চুরি করতে আসো। চোখ বড় বড় করে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো দুজন। কিন্তু পিছন ঘুরতেই কারো সোনালি রঙের সুতি শাড়ি দুকাত জড়িয়ে রাখা পশমি চাদর পরিহিত রোমানাকে দেখেই চোখজোড়া চকচক করে উঠল শাহিনুরের। সখিনার বাহুতে কোনর দিয়ে গুঁতা দিয়ে ফিসফিস করে বলল, সখী ভয় পাস না, এই আপাকে আমি চিনি। রোমানার হাসিটা বেশ চওড়া হয়ে গেল। অবাকাঙ্ক্ষিত কণ্ঠে বলল, নূর তুমি এখানে? আমি ভাবতেই পারিনি তোমার সাথে আবারও দেখা হবে। দু কদম এগিয়ে গেল রোমানা, নূরের একটি হাত ধরে বলল, তুমি মাটিতে পড়া ফুল নিচ্ছ কেন নূর? চলো, আমি তোমাকে গাছ থেকেই ফুল ছিঁড়ে দেবো। আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে রইল সখিনা। জমিদার বাড়ির কোনো মানুষ তাদের এত সমাদর করে কথা বলছে, ভাবতে গা ঠান্ডা হয়ে আসছে তার। এদিকে শাহিনুর তো খুশিতে আটখানা হয়ে নিজের শাড়ির আঁচলে টোপলা বাঁধা ফুলগুলির দিকে তাকালো। বললো, আমি তো আজ অনেক ফুল নিয়েছি, বকুল ফুল, জবা ফুল, শিউলি ফুল, আজ আর লাগবে না। রোমানা কিছুটা মন খারাপ করে বলল, আর একটা ফুল নাও না নূর, তুমি তো গোলাপ ফুলই নাওনি। চলো আমার সাথে, আমি অনেক ফুল দেবো তোমাকে, চলো না। কেউ বকবে না তো? না নূর, কেউ বকবে না, তুমি চলো আমার সঙ্গে। নূর এবার তার ডাগর ডাগর দৃষ্টিজোড়া নিয়ে সখিনার দিকে তাকালো। বেশ চিন্তিত ভঙ্গিতে অধরে কিঞ্চিত কামড়ে ধরে বলল, তুই আম্মাকে বলবি না তো? সখিনা বাংবির ডাং দিক মাথা ঘুরিয়ে বোঝালো, না। শাহিনুর ওষ্ঠ্যধর প্রসারিত করে হাসলো, রোমানার দিকে তাকিয়ে বলল, ভালো আপা, তুমিও কিন্তু আম্মাকে কিছু বলবে না, আমি তোমার আম্মাকে চিনিই না। দুহাত উঁচিয়ে কথাটা বলতেই শাহিনুরের ওষ্ঠ্যক্ষণে দুষ্টু হাসির দেখা মিলল। বলল, তাহলে চলো আপা যাই। শাহিনুর আর সখিনাকে পুরো বাগান ঘুরে ঘুরে দেখাতে শুরু করলো রোমানা। শাহিনুর মন্ত্রমুগ্ধ হয়ে চারপাশ ঘুরে ঘুরে দেখতে শুরু করলো। কখনো কখনো ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকলো এক একটা ফুলকে, যেন সে ফুল ছুঁয়ে সার্থক আর ফুলগুলো তার ছোঁয়া পেয়ে সার্থক। সখিনা ভয় পাচ্ছে, প্রচুর ভয় পাচ্ছে, তাই বাগানের কোনো সৌন্দর্য সে উপভোগ করতে পারছে না। আর রোমানা অবাক চোখে শাহিনুরকে দেখছে আর ভাবছে, মেয়েটা এত সুন্দর কেন, এত ভালো কেন লাগে ওকে আমার? এমন স্নিগ্ধ মুখশ্রী এই তল্লাটে আর একটিও নেই বোধ হয়। শাহিনুরের ঢেউ খেলানো কৃষ্ণবর্ণ চুলগুলোর দিকে ঘনকাল তাকিয়ে ভাবলো, তার চুল যদি ঢেউ খেলানো হতো তাকেও কেমন সুন্দর লাগতো। পরক্ষণে ভাবলো, এমন লাগবে কি করে? সে তো এই মেয়েটার মতো না, অমায়িকভাবে হাসতে পারে না, তার তো অমন হরিণের মতো চোখ নেই। চোখ জোড়া যেন কারো নিজ হাতে এঁকে দেওয়া। এত সুন্দর কেন মোর? আমি মেয়ে হয়েও ওই রূপে বিমোহিত হয়ে যাচ্ছি। ইচ্ছে করছে দীর্ঘ সময় চেয়ে থাকতে, মেয়েটার সঙ্গে বন্ধুত্ব করতে। কথাগুলো ভাবতে ভাবতে নিজ হাতে একটি লাল গোলাপ ছিঁড়ে শাহিনুরের হাতে দিল রোমানা। বলল, এই গোলাপটার চেয়েও তুমি বেশি স্নিগ্ধ নূর। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নূর। ভেঙে ভেঙে বলল, স্নিগ্ধ মানে কি আপা? হেসে ফেলল রোমানা। শাহিনুরের কাঁধ চেপে ধরে বাগানের এক পাশের দোলনাতে গিয়ে বসলো দুজনে। সখিনা বসলো পাশের দোলনাতে। তারপর রোমানা বলল, স্নিগ্ধ মানে পবিত্র, মানে তুমি খুব পবিত্র নূর, তোমাকে আমার খুব ভালো লাগে, বড্ড লোভ হয় তোমাকে আমার। কিছুই বুঝলো না শাহিনুর। কিছুক্ষণ রোমানার দিকে তাকিয়ে থেকে বলল, আপা, গোলাপকে ফুলের রানী বলা হয় তাই না? আমি জানি। সম্মতি প্রকাশ করে রোমানা বলল, তুমি ফুল খুব ভালোবাসো? আমার তো সবই ভালো লাগে। মাথা হেলিয়ে কথাটা বলতেই সখিনা বলল, নূর আয় জায়গা। রোমানা বলল, আর একটু বসো না তোমরা, আমার তোমাদের সঙ্গে আলাপ করতে ভালোই লাগছে। এত বড় বাড়িতে একটু আলাপ করার মানুষের খুব অভাব। শাহিনুর বলল, কেন এই বাড়িতে কেউ গল্প করে না বুঝি? সে গল্প না হয় আরেকদিন দেখা হলে করব। আজ তোমার কথা শুনি, তোমরা হঠাৎ এখানে এলে কেন? ভয় করলো না? যদি দারোয়ান চাচা দেখতে খুব বকতো জানো না। ফুল কুড়ানোর শখ ছিল, কিন্তু আম্মা তো বের হতে দেয় না, তাই চুরি করে বেরিয়ে চুরি করেই ফুল কুড়াচ্ছি। কিছুটা মন খারাপ করে আবার বলল, আম্মা যখন আমাকে ছড়া পড়াতো তখন থেকে আমার খুব ফুল কুড়ানোর ইচ্ছে হয়েছিল। কত আনন্দ হয় ফুল কুড়ালে, আম্মা আমাকে এমন আনন্দ পেতেই দেয় না। শাহিনুরের মন খারাপ দেখে রোমানা বলল, আরে আরে মন খারাপ করছে কেন? মায়েরা তেমন শাসন করে? আচ্ছা নূর, কোন ছড়া পড়ে তোমার ফুল কুড়ানোর ইচ্ছে হলো আমি শুনি আমিও? তাহলে সেই ছড়া পড়ে তোমার মতন সকাল সকাল ফুল কুড়াতে চলে আসবো। কিঞ্চিত লজ্জা পেল শাহিনুর। তারপর বলল, আয় ছেলেরা আয়, মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি পদ্মপুকুর, গলায় গলায় জল, এপার হতে ওপার গিয়ে নাচে ঢেবের দল। দিনে সেথায় ঘুমিয়ে থাকে লাল শালকের ফুল, রাতের বেলা চাঁদের সনে হেসে না পায় কুল। এটুকু ছড়া আবৃত্তি করে খিলখিলিয়ে হাসলো শাহিনুর। হাসলো সখিনা আর রোমানাও। শাহিনুর বলল, এক ঝাঁক ছেলে মেয়ে হলে বেশ মজা হতো তাই না সখী? তাই না আপা? রোমানা বলল, সত্যি তোমার কথা শুনে ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে। আচ্ছা নূর, তুমি কি স্কুলে যাও? মাথা নাড়িয়ে না বোঝালো শাহিনুর। রোমানা বলল, তাহলে তুমি এসব তোমার আম্মার কাছেই পড়ো? হ্যাঁ, আম্মা বলেছে মাই প্রধান শিক্ষক।
আমার আর কোনো শিক্ষকের প্রয়োজন নেই। কথোপকথনের এই পর্যায়ে অলিউল চৌধুরীর তৃতীয় স্ত্রী প্রেরণা ফুলের হাতে ডালা নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো। হৃদয় কুচকে বলল, রোমানা তুই এখানে? ওরা কে? ও শাহিনুর আর ও সুখিনা। নূরকে খুব সুন্দর দেখতে, তাই না খালামণি? এবারে প্রেরণা শাহিনুরের দিকে বিচক্ষণ দৃষ্টিতে তাকালো। পাতলা গরনের শুভ্র বর্ণীয় দেহে হলুদ রঙের লাল পাড়ের সুতি শাড়ি পরিহিত শাহিনুর, অর্ধেক আঁচল কোমরে বাঁধা, বাকি আঁচলে ফুল সংরক্ষিত করা। প্রেরণা বেশ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাশাল্লাহ, বাড়ি কোথায় তোমার? এখানেই, ওই যে বাইজি গৃহে। বিস্ফোরিত নয়নে তাকালো প্রেরণা। এক চিৎকার দিয়ে ডাকলো, দ্বাররক্ষী চন্দন দাসকে। চন্দন এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রোমানা অবাক হয়ে প্রেরণার কাঁধ চেপে ধরল। বলল, খালামণি, চঞ্চল চাচার কোনো দোষ নেই, ওদের আমি নিয়ে এসেছি। তুই তুই আমাকে ছুবি না আমাকে। তুই সর সর, যা এখনই বাড়ি গিয়ে গোসল সারবি, নয়তো আজ আমি তোকে মারবো। রোমানা। খালামণির অকস্মাৎ আচরণগুলোতে বড্ড আহত হলো রোমানা। বলল, এমন করছে কেন খালামণি? ওরা খুব ভালো। এবারে আরও চেঁচামেচি শুরু করলো প্রেরণা। গৃহের ভিতর থেকে তড়িৎ গতিতে বেরিয়ে এলো শবনম। তার সাথে দুজন কাজের মহিলাও এলো। শাহিনুর আর সুখিনা প্রচণ্ড ভীতিগ্রস্ত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেরণা এবার কেঁদেই ফেলল। শবনমকে দেখা মাত্রই বলল, সর্বনাশ হয়ে গেছে বউ, ওই কলঙ্কিনীদের পা এ বাড়িতেও পড়ে গেছে। আমার সোনা সংসারে এই কলঙ্কের ছায়া এখন আমি কিভাবে দূর করব? দৃষ্টি জোড়া বড় করে ধীর পায়ে এগিয়ে এসে শাহিনুর আর সখিনার দিকে তাকালো শবনম। রোমানাকে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? রোমানা কম্পিত কণ্ঠে বলল, বড় ভাবি, ওদের কোনো দোষই নেই, আমি ওদের নিয়ে এসেছি। কিন্তু ওরা কারা রোমানা? ও শাহিনুর আর সখিনা। শবনম সখিনার দিকে তাকিয়ে বলল, তোমাদের বাড়ি কোথায়? সখিনা কাপা গলায় বলল, আমার বাড়ি পশ্চিম পাড়া, আর ও বাইজি গৃহে থাকে। বাইজি গৃহের কাজের মানুষ আমার আম্মা। সর্বাঙ্গ কেঁপে উঠল শবনমের। ভয়ঙ্কর ক্রোধ দেখিয়ে বলল, ওদের ভেতরে নিয়ে এসে একদম ঠিক করনি রোমানা। কোনো নোংরা মেয়ে মানুষের পা এ বাড়িতে পড়ুক, এটা আমরা কেউ চাই না বলে আমাদের গৃহে এদের স্থান দেয়নি। দু চোখ বেয়ে অঝরে অশ্রু গড়াতে শুরু করলো শাহিনুরের। এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে তার আম্মা কেন তাকে নিষেধ করত, কেন তার আম্মা এ বাড়ির মানুষজন থেকে আড়ালে থাকে, তাকে আড়ালে রাখে। কিন্তু জমিদারের ছেলেরা তো ঠিক তাদের গৃহে যায়, তখন তো কিছু হয় না। প্রেরণা অসম্ভব পরিমাণে রাগান্বিত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। সকলকে ভেতরে যাওয়ার আদেশ দিয়ে চন্দনকে বলল, চন্দন, এদেরকে এদের জায়গায় পৌঁছে দিয়ে আয়, আর বুঝিয়ে দিয়ে আয় পরবর্তীতে যেন এই ভুল না হয়। রোমানা কাঁদতে কাঁদতে বলল, খালামণি, ওদের কোনো দোষ নেই, ওদের কিছু বলো না। প্রেরণা বলল, বড় বউ, ওকে ভিতরে নিয়ে যাও, আর জলদি গোসল সেরে নিতে বলো। নোংরা মেয়েটার সঙ্গে বসেছিল। ছি! চোখ মুখ রক্তিম হয়ে গেল শাহিনুরের। নত হওয়া মাথাটা হঠাৎই উঁচিয়ে প্রেরণার দিকে কোমল দৃষ্টি নিক্ষেপ করলো। বলল, আমি নোংরা না, দেখো আমার শরীরে একটুও ময়লা নেই, আমি কোনো নোংরা কাজও করিনি, আমি খুব ভালো মেয়ে, বিশ্বাস করো। ভালো মেয়ে? তুই কি করে ভালো হলি রে? থাকিস তো বাইজি গৃহে, ভালো হলি কি করে? শুনছি এক বাইজির মেয়ে তুই। না, কিসের বাইজি? এক পতিতার মেয়ে তুই। পতিতা শব্দের অর্থ বুঝলো না শাহিনুর, কিন্তু বাকিটুকু ঠিকই বুঝলো। তাই এক কদম এগিয়ে এসে বলে, বাইজি গৃহে যারা থাকে তারা ভালো নয়? না, তোরা নোংরা, পাপিষ্ঠ। তোদের মতো পাপিষ্ঠদের পায়ে এই গৃহে পড়া মানে এই গৃহটিও অপবিত্র হয়ে যাওয়া। তাহলে এবারের জমিদারদের ছেলেরা যে বাইজি গৃহে যায়, ওরা তো আমাদের নোংরা বলে না? তুমি মিথ্যা বলছো, আমরা নোংরা না, আমার আম্মা নোংরা না, আমার মান্নাত বুবু নোংরা না। নোংরা হলে জমিদার সাহেব কোনোদিন সেখানে যেত না। বিস্মিত হয়ে শাহিনুরের দিকে তাকিয়ে রইল সকলেই। আজ তাদের কোন দিন এলো যে এক বাইজি কন্যা জমিদার গিন্নিকে প্রশ্ন করে? প্রেরণা কিছুটা দমে গেল এবার। ক্ষীণ স্বরে চন্দনকে বলল, এই মেয়েকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা চন্দন। চন্দন ধমকে উঠল শাহিনুরকে, কেঁপে উঠল শাহিনুর। চন্দন বেশ শক্ত হাতে তার ছোট্ট নরম হাতটা চেপে ধরল। ব্যথায় কুঁকড়ে গেল শাহিনুর। দু হাতে চন্দনের থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করল। আঁচলে টোপলা বাঁধা খুলে গিয়ে সব ফুল ঝরঝর করে নিচে পড়ে গেল। চন্দন শাহিনুরকে টানতে টানতে নিয়ে গেল বাইজি গৃহের পথে। শাহিনুর পিছু তাকিয়ে প্রেরণাকে চিৎকার করে বলতে লাগলো, ও জমিদার গিন্নি, তুমি খুব মিথ্যা বলো, তুমি খুব মিথ্যাবাদী। বাইজি গৃহ নোংরা হলে তোমার স্বামী তোমার ছেলেদের যেতে দাও কেন? তারা বাইজি গৃহে গেলে তো তাদের অপবিত্র বলো না। আমি একদিন ফুল কুড়াতে এসেছি বলে আমাকে নোংরা অপবিত্র বললে? আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি নোংরা না, বিশ্বাস করো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এই পর্বটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর এই পর্ব সম্বন্ধে 2-1 লাইন কমেন্ট বক্সে লিখে যান।
আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।